আর বলো না বাবা রতন, গরিবের আর শরীর কি, পেট তো আর বৃষ্টি চেনে না। রঘুনাথ মোড়লের বাড়িতে যাচ্ছি, আজ ওনাদের ঘরে অনেক কাজ। মোড়ল মশাইয়ের বাড়ি? ও আচ্ছা, আজ তো আবার ওই ধনী ব্যবসায়ী গোপালবাবুর মেয়ের বিয়ের দাওয়াত দিল। হ্যাঁ হ্যাঁ বাবা, গোপাল বাবুর অগাধ টাকা, আর রঘুনাথ মোড়ল হলেন গ্রামের মাথা। ওনার ওখানেই তো সব ফর্দ ফরমাস তৈরি হচ্ছে। আজকে আমাকে তাড়াতাড়ি মোড়ল মশাই যেতে বলেছে। তা তুই কোথায় যাচ্ছিস? আর বলো না পিসি, ক্ষেতের আলটা না কাটলে সব ধান জলের তোরে ভেসে যাবে, গরিবের কপাল। আচ্ছা পিসি, গোপালবাবুর মেয়ের বিয়ের দাওয়াত কি তুমি পেয়েছো? পেয়েছি বাবু, মোড়ল মশাইয়ের চাকর এসে বলে গেছে বিয়ের দিন পাত পেরে খেয়ে এসো বাসন্তী। আমাদের মতো মানুষের আবার আলাদা খাতির কি। তবে ভাবছি এই দুর্যোগে কেমন করে যাব, এক হাঁটু কাদা চারিদিকে। যাবে পিসি, কষ্ট করে হলেও যেও। গোপালবাবুর মেয়ের বিয়ে বলে কথা, কত রকমের ভালো মন্দ রান্না হবে, একটু পেট পুড়ে খেয়ে এসো। তবে আমার মনটা কেমন যেন খুঁতখুঁত করছে। কেন বাবা, কিসের খুঁতখুঁতানি? ওই যে মোড়ল মশাই আর গোপালবাবু একজোট হয়েছে, ওরা তো আবার জাত বেজাত ধনী গরিব বড্ড বেশি বাছে। সে আর বলতে, ওদেরকে আমি চিনি না। আস্তে পিসি, কেউ আবার শুনলে আমাদের বিপদ হয়ে যেতে পারে। জানো তো, বাতাসেরও কান আছে। উপরওয়ালা জানি কি হবে। আচ্ছা রতন, আমি যাই, দেরি হলে আবার মোড়ল মশাই চটে যাবেন। তুমি সাবধানে মাঠে যাও। বুঝলেন গোপালবাবু, বিয়ের আয়োজনটা এমন হওয়া চাই যেন 7 গাঁয়ের মানুষ মনে রাখে। আপনার তো টাকার অভাব নেই, আর আমার আছে ওই অঞ্চলের উপর দাপট। দুয়ে মিলে একদম রাজকীয় ব্যাপার হবে। তা তো বটেই মোড়ল মশাই, আপনার উপর ভরসা করেই তো মেয়ের বিয়ের দায়িত্বটা ছেড়ে দিলাম। তবে একটা কথা মাথায় রাখবেন, আমার অতিথিরা কিন্তু সব শহরের বড় বড় ব্যবসায়ী, নামি দামি লোক। ওনাদের খাতির যত্নে যেন কোনো কমতি না হয়। সে চিন্তা আপনি আমার উপরে ছেড়ে দিন, আমি সব ছক কষে ফেলেছি। শহরের বাবুদের জন্য খাঁটি বাসমতি চালের পোলাও আর কচি পাঁঠার মাংসের ব্যবস্থা হচ্ছে। আর গরিবদের উচ্ছিষ্ট, মানে বেঁচে যাওয়া খাবার, এটা কেমন দেখাবে না মোড়ল মশাই, যদি কেউ টের পেয়ে হাঙ্গামা করে? কার এত বড় বুকের পাটা যে মোড়লের মুখের উপর কথা বলবে? ওই নির্মল বা রতনরা তো দুমুঠো ভাতের জন্য কাঙাল। বৃষ্টির দিনে ঘরে খাবার নেই, ওদের পাতে যাই ফেলে দেবেন অমৃতের মতো গিলে নেবে। ধনীদের উচ্ছিষ্ট খাওয়াও ওদের মতো ছোট লোকদের ভাগ্য। আপনি যা বলেছেন মোড়ল মশাই, একদম খাঁটি কথা। গরিবের পেটে খাসির মাংস সইবে কেন? ওদের ওই অবশিষ্টাংশ দিয়েই বিদায় করা ভালো। টাকাও বাঁচলো, আবার দাওয়াত দেওয়ার নামও হলো। একেই বলে এক ঢিলে 2 পাখি মারা। আপনি নিশ্চিন্তে থাকুন গোপালবাবু। উমা, এ কি কাণ্ড গো! ঘাটে এসে শান্তিতে দুটো ডুব দেবো, তারও জনি। বলি, ও কমলা দিদি, চোখ দুটো কি ঘরে রেখে এসেছো? অন্ধের মতো কলসিটা ডুবিয়ে নদীর জলটা এমন ঘোলা করে দিলে কেন? জল তো আমি সাবধানেই নিচ্ছি। বর্ষার দিন এমনিতেই চারদিকের জল একটু ঘোলা। আমি তো নদীর এক কোণ থেকে জল তুলছি, তোমার স্নানে তো কোনো বিঘ্ন ঘটায়নি। তোমাদের মতো ছোট লোকের স্বভাব হলো অন্যের ভালো সহ্য করতে না পারা। আমি এখানে রূপচর্চা করে স্নান করছি, আর তুমি এসে কাদা ঘেটে দিলে। স্বভাব তো বদলাবে না। আসলে যার ঘরে নুন আনতে পান্তা ফুরোয়, তার আবার অন্যের সুখ সহ্য হবে কেন? অভাব আমাদের আছে, কিন্তু তাই বলে এমন কথা বলবে না। আমরা গরিব হতে পারি, কিন্তু কারোর ক্ষতি তো করতে আসিনি। জলটুকু না নিলে ঘরে রান্না হবে না, তাই এসেছি। কয়েকদিন পরে তো ধনী গোপালের মেয়ের বিয়ে, আমরা দাওয়াত পেয়েছি, বুঝলে? গোপাল বাবুর মেয়ের বিয়ে আমরাও দাওয়াত পেয়েছি, কিন্তু তোমরা কি আর সেখানে পাত পাবে? মোড়ল মশাই নিজে তদারকি করছেন। বড় লোকদের পাশে বসে কি আর তোমাদের মতো ছেঁড়া শাড়ি পরা মানুষজনকে মানায়? তবে হ্যাঁ, যদি করুণা করে কিছু বেঁচে যাওয়া খাবার তোমাদের দেয় তবেই কপাল, তা না হলে এই ঘোলা জলই খেয়ে পেট ভরাতে হবে। তোমার কথা শোনার আমার কোনো সময় নেই, আমি গেলাম। এই বৃষ্টি আর থামবে না গো। ঘরের মেঝেটা পুরো ভেসে গেল, চালের খড়গুলো পচে গেছে। এবার জল আটকানোর আর উপায় নেই। আজ রাতে ঘুমানোর জায়গাটুকুও থাকবে না। কেঁদো না কমলা, কপাল আমাদের মন্দ। তা না হলে এই ভরা বর্ষায় মাথার ছাদটুকু এমন হয়ে যায়
তবে তুমি একদম চিন্তা করো না, আজ একটা ভালো খবর আছে। কি খবর? এই দুর্যোগে আবার কিসের ভালো খবর আসবে? ওই যে আমাদের গ্রামের ধনী ব্যবসায়ী গোপাল বাবু, ওনার মেয়ের তো বিয়ে। রঘুনাথ মোড়ল মশাইয়ের লোক দুপুরে এসে বলে গেছে আমাদের নাকি দাওয়াত আছে। তবে শুধু খাওয়া নয়, বিয়ের বাড়িতে অনেক কাজ, লোক লাগবে। আমি কাজ করে দিনে কিছু টাকা পাবো। কাজ? কিসের কাজ? মোড়ল মশাই বলেছেন বিয়ের বড় বড় ডেক নামানো, জল টানা আর অতিথিদের খাওয়া দাওয়ার পর পাতা পরিষ্কার করার জন্য লোক লাগবে। আমি মোড়ল মশাইকে হাত জোর করে বলেছি আমি সব কাজ করে দেব। বিয়ের দিন খাটুনির কাজ অনেক, কিছু বাড়তি টাকাও পাওয়া যাবে। ওরা কি আমাদের মানুষ বলে মনে করে না গো? কাজ করিয়ে নেবে, কিন্তু বসার জায়গা দেবে তো? সকালে ঘাটে মাধবী দিদি যা তা বলে অপমান করলো, বললো আমাদের নাকি ধনীদের পাশে বসে খাওয়ার যোগ্যতাই নেই। কে কি বললো তা নিয়ে ভেবো না কমলা। লোকের কথার পিঠে কথা বলতে গেলে আমাদের মতো গরিবের পেট চলবে না। আমি ভাবছি বিশের রাতক খাটুনি খেটে যদি গোপালবাবুর কাছ থেকে কিছু বকশিস আর টাকা আদায় করতে পারি, তবে ঘরটা ঠিক করতে পারবো। সত্যি? হ্যাঁ কমলা, এই ভাঙা ঘরের চালটা আগে ঠিক করতে হবে। একটু শুকনো জায়গায় যেন আমরা মাথা গুজে ঘুমোতে পারি, এইটুকুই তো চাওয়া। কি রে বাসন্তী, বাড়িতে কাজের পাহাড় জমে আছে আর তোর এখন আসবার নাম নেই? তাড়াতাড়ি কাজ শেষ করে আমাকে দুপুরের খাবার দে, খেয়ে গোপালের সাথে দেখা করতে যাব। মোড়ল মশাই, আজ শরীরটা বড্ড খারাপ। কাল রাত থেকে খুব জ্বর এসেছে, গা যেন পুড়ে যাচ্ছে, মাথাটা এমন ঘুরছে যে সোজা হয়ে দাঁড়াতে পারছি না। আজকের দিনটা আমাকে একটু ছুটি দিন, কাল শরীরটা একটু জুত হলেই আমি সব কাজ একার হাতে করে দেব। এসব গরিবদের ঢং আমি ভালো করেই চিনি। কাজের ভয়ে এখন অসুখের বাহানা দিচ্ছিস। না মোড়ল মশাই, আমি মিছে বলছি না। এই দেখুন আমার হাত ছুঁয়ে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, এই শরীরে কাজ করতে পারবো না। ওসব ন্যাকামি মোড়ল বাড়িতে চলবে না বাসন্তী। পরিষ্কার শুনে রাখ, আজকে যদি তুই কাজ না করে এই দৌড় ধুয়ে চলে যাস, তবে মাস শেষে একটা কানা করিও তোকে দেব না। সারা মাস কি খেটেছিস না খেটেছিস ওসব আমি দেখতে যাব না। আজকে কাজ না করলে এ মাসের পুরো মাইনে কাটা। অমন সর্বনাশ করবেন না মোড়ল মশাই। মাস শেষের এই কটা টাকাই আমার একমাত্র ভরসা। মানুষের বাড়িতে কাজ করে বিধবা মানুষের পেট চলে, টাকাটা না পেলে আমি না খেয়ে মরে যাব মোড়ল মশাই। তবে মরণ বাঁচাতে ভেতরে যা, ওই কুয়োতলা থেকে জল তুলে ঘর বাড়ি পরিষ্কার কর। কাজ শেষ না করে বাড়ি যাবি না। গোপালবাবু প্রণাম হই, আমাকে নাকি ডেকে পাঠিয়েছিলেন? আরে এসো রতন, এসো। হ্যাঁ, তোমাকেই ডেকেছি। দেখো চারিদিকে আয়রনটা কেমন রাজকীয় হয়েছে, দেখেছো? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ বাবু, খুব সুন্দর হয়েছে, খাস বড়লোকদের মতোই আয়োজন। শুধু বড় লোকদের কেন বলছো রতন? এই গোপাল দাসের মনটা অনেক বড়। আমি আমার মেয়ের বিয়েতে গ্রামের একটা মানুষও বাদ দিইনি। ধনী গরিব চাষা ভুষো থেকে শুরু করে ওই নির্মল কমলা সবাইকে দাওয়াত দিয়েছি। বিয়ের দিন সবাইকে পেট পুড়ে রাজভোগ খাওয়ানো হবে। আপনার তো দয়ার সাগর বাবু, গ্রামের সবাই আপনার জয়গান গাইছে। তা তো গাইবেই, তবে শোনো রতন, এত বড় আয়োজন, চারিদিকে এত দামি দামি জিনিসপত্র, বাসন কোসন, আর এই যা দুর্যোগের রাত, চোর ছ্যাচরের ভয় তো আছেই। তাই আমি একটা মস্ত দায়িত্ব তোমার ওপর দিতে চাই। আমার উপর কি দায়িত্ব বাবু? বিয়ে শেষ না হওয়া অবধি রাতের বেলা তুমি এই প্যান্ডেলটা পাহারা দেবে। এই বৃষ্টির মধ্যে প্যান্ডেলের চারপাশটা ঘুরে ঘুরে নজর রাখবে, যেন কোনো বাইরের লোক বা চোর ভেতরে না ঢুকতে পারে। তুমি মানুষটা ভালো, তাই তোমার ওপর আমার ভরসা বেশি। বাবু, এই ঝোড়ো রাতে একলা পাহারা দেব, যদি কোনো বিপদ আপদ হয়? বিপদের কি আছে? মোড়ল মশাই লাঠিয়ালরাও তো আশেপাশে থাকবে। তুমি কি আমার এই সামান্য অনুরোধটুকু রাখতে পারবে না রতন, নাকি মোড়ল মশাইকে বলতে হবে? না না বাবু, মোড়ল মশাইকে বলতে হবে না। আপনি যখন বলছেন আমি রাজি। আমি প্যান্ডেল পাহারা দেব, কোনো কমতি হবে না বাবু। এই তো ভালো মানুষের মতো কথা। যাও যাও, প্যান্ডেলের ওপাশে গিয়ে বসো, রাত বাড়লে নজরদারি শুরু করবে।
বলি ও মাধবী, চোরের মতো আমাদের উঠোনে ঢুকে গাছ থেকে ওভাবে পেয়ারা পাড়ছো কেন? জিজ্ঞেস নেই? অন্যের গাছের ফল হাতানোর এ কেমন স্বভাব তোমার? মুখ সামলে কথা বলো কমলা দিদি, কাকে চোর বলছো? হ্যাঁ, এত বড় মুখ তোমার? আমি গাছ থেকে পেয়ারা কেন পাড়তে যাব? এগুলো তো মাটিতে পড়েছিল, আমি কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পেয়েছো মানে? আমাদের চোখ কি অন্ধ নাকি? নিজের চোখে দেখলাম তুমি ডাল থেকে টেনে টেনে পেয়ারাগুলো পারলে, গাছের সব বড় বড় পাকা পেয়ারাগুলো পেড়ে আঁচলে ভরে বলছো কুড়িয়ে পেয়েছো। মিথ্যে বলতে লজ্জা করে না? দুটো পেয়ারার জন্য এত চিল্লাচিল্লি? বলে তোমাদের এই লড়ঝড়ে পেয়ারা গাছটা কি শুধু তোমাদের একার? ডালপালা তো রাস্তার দিকেও ঝুলে আছে, আর এই ঝোড়ো বাতাসে ফল তো এমনিতেই মাটিতে পড়ে যাচ্ছে। চুরির অপবাদ দিচ্ছ আমাকে? জানো আমি কার বাড়ির লোক? আমার স্বামী যদি গোপালবাবু আর মোড়ল মশাইকে গিয়ে বলে না, তবে তোমাদেরকে ভিটে মাটি ছাড়া করবে। দুটো পেয়ারার জন্য এত বড় কথা? চোরের মার বড় গলা, অন্যায় করে আবার মোড়লের ভয় দেখাচ্ছ। যাও যাও, নিজের পথ দেখো, আর কোনোদিন যেন আমাদের উঠোন তোমার পা না পড়ে। যাবই তো। ওমা পিসি, তোমার যে গা পুড়ে যাচ্ছে। কার মোড়ল মশাইয়ের বাড়িতে অত খাটুনি খেটে এলে, আর আজ এই অবস্থা। আমি তো ভাবলাম তুমি বুঝি আবার সকাল সকাল রঘুনাথের বাড়ি কাজে ছুটেছ। আর কাজের কথা বলো না কমলা, আজ বিছানা থেকে ওঠার ক্ষমতাও নেই। মাথাটাও কেমন যেন ঘুরছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। কিন্তু মনটা আমার রঘুনাথের ওখানেই পড়ে আছে। এই শরীরেও মোড়লের বাড়ির চিন্তা করছো পিসি? নিজের জানের চেয়ে কি কাজ বড়? কাজ নয় রে মা, পেটের দায় বড়। কাল কত করে পায়ে ধরলাম, তাও মোড়ল মশাই এক ফোঁটা দয়া দেখালেন না। আজ কাজে যায়নি বলে লোক পাঠিয়ে ধমকে গেল। আজকে কামাই করলে নাকি মাস শেষে একটা কানা করিও কপালে জুটবে না। এই ধনী মানুষগুলো বড্ড অহংকারী আর নিষ্ঠুর হয় পিসি। এদের বুকে মানুষের জন্য কোনো দয়া মায়া নেই। টাকার গরমে এরা আমাদের মতো গরিব মানুষদের মানুষ বলেই গণ্য করে না। শুধু মোড়ল মশাই কেন, গ্রামের অন্য বড় লোকদেরও একই স্বভাব। কেন রে, কি হয়েছে? আর বলো না পিসি, কাল সকালে যখন নদীর ঘাটে জল আনতে গেলাম, ওই মাধবী সবার সামনে আমাকে কত বড় অপমানটাই না করলো। আমি নাকি ঘাটের জল নোংরা করে দিয়েছি, ওর নাকি স্নান করতে অসুবিধে হচ্ছিল। গরিব বলে কি আমাদের নদীতে জল নেওয়ারও অধিকার নেই? আবার খোঁটা দিয়ে বলল গোপালবাবুর মেয়ের বিয়েতে নাকি আমাদের বসার জায়গাটুকুও হবে না, বড় লোকদের উচ্ছিষ্ট খেয়েই নাকি আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আবার আজকে আমার বাড়িতে এসেছিল পেয়ারা চুরি করতে। তুই মন খারাপ করিস না। আমি আর ওসব ভাবি না পিসি, তুমি এখন চুপটি করে শুয়ে থাকো। আমি একটু ওষুধি পাতার রস করে আনছি, ওটা খেলে জ্বরটা কমবে। কি গো মাধবী বৌদি, বিয়ে তো সেই রাতে, আর তুমি সাত সকালে এমন রাজকন্যের মতো নতুন শাড়ি পরে কোথায় চললে? এত আগে গিয়ে সেখানে তুমি কি করবে? গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ী গোপালবাবুর মেয়ের বিয়ে, বড় লোকদের বাড়ির উৎসবের দিন একটু সকাল সকাল না গেলে চলে? কত নামি দামি লোকজন আসবে, আগে ভাগে না গেলে গোপালবাবু আর মোড়ল মশাইয়ের নজরে পড়া যাবে না। তা অবশ্য ঠিকই বলেছো বৌদি। তা বড় লোকদের বিয়েতে আমাদের মতো সাধারণ মানুষের এত সকাল সকাল গিয়ে কি লাভ বলো তো? আহা, নিজেকে আমার সাথে এক লাইনে দাঁড় করাচ্ছ কেন গো রতনদা? আমি তো আর ভাঙা শাড়ি পরে যাচ্ছি না। আর গোপালবাবু নিজে আমার স্বামীকে খাতির করে ডেকেছেন। বড় লোকদের বিয়ের আমেজটাই আলাদা। তুমি ওই প্যান্ডেলের কোণে দাঁড়িয়ে পাহারা দিচ্ছ, তাই এই খুশির মর্ম বুঝবে না। কেন বুঝবো না বৌদি? আমি তো আর এমনি এমনি প্যান্ডেল পাহারা দিই না। গোপালবাবু নিজেই মুখ ফুটে আমাকে ডেকে বলেছেন, রতন তুমি ভরসার মানুষ, বিয়ের দিন পর্যন্ত প্যান্ডেলটা একটু পাহারা দাও। গত কয়েকটা দিন ধরে রাত জেগেই প্যান্ডেল পাহারা দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ। তা পাহারা দিচ্ছ তো ভালো কথা, তাতে এত খুশি হওয়ার কি আছে? খুশি হব না বৌদি? গোপালবাবু যখন নিজে দায়িত্ব দিয়েছেন, তখন নিশ্চয়ই আমার জন্য আলাদা কোনো ভালো মন্দ খাবার আয়োজন করবেন। এই খাটুনির পর রাতে যখন গরম গরম পোলাও আর মাংসের থালাটা আমার সামনে আসবে, তখন সব ক্লান্তি দূর হয়ে যাবে। আমি তো একটু পরেই যাব ভাবছি, কাপড়টা বদলে। ও আচ্ছা, তা তো বটেই। তোমার জন্য তো একদম রাজকীয় থালা সাজানো থাকবে। আচ্ছা রতনদা, আমি যাই, দেরি হলে আবার ভালো জায়গাটা পাবো না। বাহ গোপালবাবু, সাজগোজ তো একদম খাসা হয়েছে। লাইটিং এর আলোয় চারিদিক যেন ঝলমল করছে। তা ভেতরের রান্নাবান্নার খবর কি? বাবুর্চিরা সব ঠিকমতো কাজ করছে তো? হ্যাঁ মোড়ল মশাই, আপনার আশীর্বাদে সব একদম ঠিকঠাক।
শহরের নামই বাবুর্চি এনেছি। খাঁটি বাসমতি চালের পোলাও আর কচি পাঠার মাংসের সুবাসে তো এখনই চারিদিকে বাতাসে ম ম করছে। আর তবে একটা কথা, বরযাত্রী আর শহরের ভিআইপি অতিথিদের বসার জায়গাটা একটু আলাদা, তো অতিথিদের দায়িত্বটা তো আপনাকেই দেওয়া হয়েছে। সে বিষয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন। ধনী আর মানি বাবুদের জন্য প্যান্ডেলের উত্তর দিকে রাজকীয় তোষকের আসন পাতা হয়েছে। রূপোর বাসনে ওনাদের খাবার পরিবেশন করা হবে। আর গ্রামের ওই সাধারণ চাষাভূষদের জন্য একদম পেছনের দিকে সাধারণ চটের ব্যবস্থা করেছি, ওনারা ওখানেই বসবে। ভালো করেছেন, এই জন্য তো খাওয়া দাওয়া আর অতিথিদের দায়িত্বটা আপনাকে দিয়েছিলাম। ধনী অতিথিরা আগে আয়েশ করে খাবে। ওনারা খাওয়া শেষ করে চলে যাবার পর ওনাদের পাত থেকে যা বেঁচে যাবে, মাংসের টুকরো, ঝোল আর ভাত, সব বাবুর্চিরা আলাদা করে রাখবে। গ্রামের ওই ছোট লোকদের জন্য আলাদা কোনো রান্নার দরকারই পড়েনি। ওনাদের বেঁচে যাওয়া উচ্ছিষ্ট দিয়েই এদের পেট ভরে যাবে। টাকাও বাঁচলো, কাজও হলো। মানতেই হয় মোড়ল মশাই, আপনার বুদ্ধির কোনো তুলনা নেই। চলুন মোড়ল মশাই, ভেতরে গিয়ে একবার বর বউয়ের ছাতনা তলাটা দেখে আসি। অতিথিরা আসাবার সময় হয়ে গেল। বেশ 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 বেশ, চলুন। এই খাবারের জন্য, এই উচ্ছিষ্টের জন্য গত 3টে দিন ধরে ঝোড়ো রাতে আমি প্যান্ডেল পাহারা দিলাম। গোপালবাবু তো আমাকে মানুষই ভাবলেন না। ধনীদের খাওয়া এঁটো এঁটো খাবার আমাদের পাতে ফেলে দিলেন। আর বলো না রতন বাবা, সেদিন মোড়ল মশাই আমার জ্বরের শরীরেও রেহাই দেয়নি। আজ সারাদিন গোপালের বাড়ির উনুনের পাশে বসে মশলা বাটলাম, ঘর সাফ করলাম, আর রাতে কপালে জুটলো এই কুকুরের মতো এঁটো খাবার। বুকটা ফেটে যাচ্ছে গো। কিরে মাধবী, সকালে তো খুব নতুন শাড়ি পরে অহংকার করে বলছিলিস বড়লোকদের বিয়েতে আগে যাওয়াই ভালো। এখন কেমন লাগছে? আমাদের সাথে এই নোংরা মাটিতে বসে ধনীদের এঁটো খেতে কেমন লাগছে তোমার? আমাকে আর লজ্জা দিও না দাদা। সকালে তোমাকে কত কথা বলেছি। মোড়ল মশাই আমাদের এই ছিবড়ে খাবারগুলো ছুঁড়ে দিল। বড় লোকদের আপন ভেবেছিলাম, কিন্তু ওরা বুঝিয়ে দিল আমরা ওদের পায়ের ধুলোর সমানও নই। টাকার অহংকারে ওরা মানুষকে মানুষ বলেই গণ্য করে না। মানুষের তৈরি এই সমাজটাই এমন রে মাধবী, এরা গরিবের শ্রম সস্তায় কিনে নেয় আর বিনিময়ে দেয় শুধু অপমান। এই ভাঙা ঘরের চাল ঠিক করার জন্য আমি আজ দিনভর এই বিয়ে বাড়ির ভারী ভারী ডেক টেনেছি, কিন্তু আজ বুঝলাম এদের দেওয়া এই উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকার চেয়ে উপোস করে মরে যাওয়া অনেক সম্মানের। ঠিকই বলেছ, এই অন্যায় আর সহ্য করা চলে না। চলো আমরা চলে যাই। এই অপমানের ভাত আমরা ছোবো না। উপরওয়ালা এর বিচার ঠিক করবে। তোমরা সবাই বাড়ি যাও, একটু পরে আমি আর নির্মল আসছি। মোড়ল মশাই, বৃষ্টির বেগ তো বাড়ছে, বাতাসটাও কেমন যেন ভালো ঠেকছে না। বর বউকে এবার প্যান্ডেল থেকে নামিয়ে আমার পাকা ঘরের ভেতরে নিয়ে যেতে হবে। হ্যাঁ গোপালবাবু, আপনি ঠিকই বলেছেন। চলুন ওদের ভেতরে নিয়ে যাই। মোড়ল মশাই বাঁচান, প্যান্ডেল ভেঙে পড়েছে, আমার মেয়ে জামাইকে বাঁচান। ওরে বাবারে, আমার নিজের জানই বাঁচে না, আমি পালাই। গোপালবাবু, নিজের ব্যবস্থা করুন। গোপাল বাবু, ভয় পাবেন না, আমরা আছি। রতনদা, তাড়াতাড়ি ওদিকটা ধরো, নতুন বর বউকে আগে বের করো। আমাকে ক্ষমা করে দে রে তোরা। তোদের আমি মানুষের জাত বলেই গণ্য করিনি। পাতে ধনীদের এঁটো খাবার দিয়েছিলাম, আর সেই তোরাই আজ নিজের জীবন বাঁচিয়ে রেখে আমার আর আমার মেয়ের জান বাঁচালি। আর ওই মোড়ল আমাদের বিপদে ফেলে এক কাপড়ে পালালো। ওসব কথা এখন থাক বাবু। মানুষ বিপদে পড়লে মানুষই তো এগিয়ে আসবে, এটাই তো ধর্ম। না রে রতন, তোরা আমার চোখ খুলে দিয়েছিস। আজ থেকে তোদের আর কষ্টের দিন থাকবে না। তোরা দুজনেই আমার ব্যবসা আর বাড়িতে পাকাপাকি কাজ করবি, সম্মান নিয়ে বাঁচবি তোরা। এই গোপাল দাস তোদের ঋণ কোনোদিন ভুলবে না। আমাদের এখন যেতে হবে। গ্রামের মানুষ এই ঝড় বৃষ্টির মধ্যে বিপদে আছে, ওদেরকে রক্ষা করতে হবে। নির্মল, তাড়াতাড়ি চলো। কি গো মাধবী, আজ আবার সাত সকালে আমাদের এই গরিবের আঙিনায় কেন? নতুন করে আবার অপমান করতে এসেছো?
না গো কমলা দিদি, তোমাদের পায়ে পড়তে এসেছি, আমাকে ক্ষমা করে দাও। কাল রাতের ঝড়ে মোড়লের আসল রূপ আর তোমাদের মহৎ মন আমি নিজের চোখে দেখেছি। উপরওয়ালা আমার অহংকারের শাস্তি দিয়েছেন। মাধবী, তোর চোখে জল কেন? পিসি, আমি তোমাদের কত কথা শুনিয়েছি। কাল রাতে গোপালের বাড়ি থেকে আসার পর ঝড় বৃষ্টি হয়েছিল, আমার তো ঘর চাপা পড়ে মরেই যাচ্ছিলাম। নির্মল দাদা, রতন দাদা আমাদের উদ্ধার করেছিল। ওসব পুরনো কথা ভুলে যাও। আমরা তো একই গ্রামের মানুষ, একে অপরের সুখ দুঃখে পাশে না দাঁড়ালে কিসের মানুষ? গোপালবাবু ওনার ভুল বুঝতে পেরেছেন, উনি আমাদের ঘর মেরামত করার জন্য খড় আর বাঁশের ব্যবস্থা করে দিচ্ছেন। কমলা দিদি, আমি আর কোনোদিন অহংকার করব না। এই গ্রামে আর ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই এখন থেকে মিলেমিশে একটা পরিবারের মতো থাকবো। এই নাও, আজ সকালে সবার জন্য একটু মিষ্টি এনেছি। ঠিক আছে, রাগ অভিমান সব ধুয়ে গেছে কালকের বৃষ্টির জলে। এসো, আজ থেকে সবাই একসাথে থাকি।